লিভারপুল ভার্সেস রিয়াল মাদ্রিদ যাচ্ছে অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের 4th গেম উইকে যে ম্যাচটা লিভারপুলকে খেলতে হচ্ছে নিজেদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের এগেইনস্ট। আচ্ছা, গতবার যখন লিভারপুল ম্যাচ উইক 5 ছিল মনে হয়, সেটা নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে তারা হারালো। কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি মিস করলেন, সালাহ পেনাল্টি মিস করেছিলেন। সেই জিনিসটা এই সিজনে কি পুনরাবৃত্তি হতে পারে কিনা? এই সিজনে পুনরাবৃত্তি হওয়ার মতো কোনো ঘটনা দুই ক্লাবের জন্য হয় নাই। যদি পুনরাবৃত্তি হতো তাহলে রিয়াল মাদ্রিদ আপনার লিগের পজিশনে তারা অনেক পেছনে পড়ে থাকতো। লিভারপুল এখন যেভাবে আমরা ভেবেছিলাম ক্রুজ ফরওয়ার্ড করার কথা, সেটা করার কথা ছিল, একদম ঘটনা কিন্তু উল্টে গেছে। লিভারপুল স্ট্রাগল করছে এবং সেটা সেই স্ট্রাগলের শেষটা কবে আমরা অ্যাস্টন ভিলার সঙ্গে ম্যাচ জেতার পরও জানি না যে স্ট্রাগলটা শেষ হয়েছে কিনা। এখন আপনাকে ফেস করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে, যেখানে অনেক সমীকরণ পাল্টে গেছে। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ছিলেন আগে লিভারপুলে, তিনি এসছেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে লিভারপুলের এগেইনস্টে। সো সমীকরণ অনেক কিছু এদিক ওদিক হতে পারে। আপনার লিভারপুলের টিম ব্যালেন্সটা কিরকম সেটা এখনো আর্নে স্লট হয়তো ফিগার আউট করতে পারেনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু টিম ব্যালেন্সের কথা যখন আসছে তখন রিয়াল মাদ্রিদ মোটামুটি সেটা ফিগার আউট করে ফেলেছেন। এতটাই ফিগার আউট করে ফেলেছেন যে তিনি অ্যানফিল্ডে ট্রেনিংই করেন নাই। কারণ তিনি তো আসলে বলেছিলেনই যে যদি লিভারপুলে যে তিনি প্র্যাকটিস করেন সেখানে 200-300 ক্যামেরা আসলে সেই জায়গাটায় থাকবে, সেটা আসলে তিনি চান নাই। কিছুটা আড়াল করেই তিনি তার রিয়াল মাদ্রিদের যে ক্যাম্প রয়েছে সেখানে প্র্যাকটিস করে তারপর লিভারপুলে যে পৌঁছালেন। এবং আমরা গতকালকে রিয়াল মাদ্রিদ যখন যে লিভারপুলে পৌঁছালো, এরপর আমরা দেখলাম দিয়েগো জটার প্রতিও আসলে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে সেই সম্মানটা জানানো হয়েছে। তারা সেই সমাধিতে যে সেই জায়গায় হচ্ছে কি সেই জিনিসটা তারা জানিয়েছেন। এই সবকিছুই ম্যাচের বাইরের আমেজ বা ম্যাচের বাইরের আবহ, যেটা নিয়ে আলোনসোকে কথা বলতে হয়েছে, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড কথা বলেছেন, গ্রাভেনবার্গ থেকে শুরু করে সবাই আসলে এই ম্যাচটা নিয়ে বাড়তি করে কথা বলছেন। ট্রেন্টের যে চিঠিটা তিনি রেখে এসেছেন ওই প্লে স্টেশনের সাথে বেশ আবেগময় একটা চিঠি, এবং লিভারপুলের ফর্মের মানে পড়তির একটা বড় কারণ কিন্তু এটা ধরা হচ্ছে যে ডিয়েগো জটার না থাকে, এবং স্পেসিফিক্যালি যখন 20তম মিনিটে বারবার ডিয়েগো জটার কথা স্মরণ করা হয় অ্যানফিল্ড স্টেডিয়ামে, সেটা প্লেয়ারদের মানসিক একটা ধাক্কাও দেয় কিন্তু, যে যখন তারা 20 মিনিটের মধ্যে খেলছেন শুনছেন যে ডিয়েগো জটা নাই। এই ব্যাপারটা অবশ্যই ড্রেসিং রুমে একটা মানে এফেক্ট পড়ারই কথা, যেটা অবশ্যই নন স্পোর্টিং রিজন অনেকগুলো আছে। লিভারপুলের ফর্ম খারাপ থাকার কথা, তারপরও দিস গুডউইল উইল নট বি দেয়ার ওয়েন দে প্লে ইন দ্য ফিল্ড। এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের রিসেপশন নিয়েও কথাবার্তা হয়েছে। ফন ডাইক বলেছেন যে ট্রেন্টের সাথে তার খুব একটা কথা হয়নি তিনি চলে যাওয়ার পর, তার নিজের লাইফ আছে, তার নিজেদের লাইফ গোছাতে হচ্ছে। ট্রেন্টও বলছেন যে তিনি যদি গোল করেন খুবই হাইলি ডাউট যে তিনি আসলে ম্যাচ স্টার্ট করেন কিংবা ম্যাচে আসলে নামেনও কিনা। তারপর বলেছেন তিনি হয়তো যদি গোল পান সেটাও তিনি সেলিব্রেট করবেন না। আলটিমেটলি ইটস এ ট্রেন্ট ডার্বি, ইটস এ শাবি আলোনসো ডার্বি। আপনি যেভাবেই অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন, মূলত কথাবার্তাগুলোকে আপনাকে সেন্ট্রিক করতে হবে এই দুই দলের অবস্থা নিয়ে। কারণ কিলিয়ান এমবাপ্পে ফর্মে আছেন, উল্টো মোহাম্মদ সালাহ ফর্মে নাই। অনেক ঘটনা আছে। কনর ব্র্যাডলি গত ম্যাচে বলতে যাচ্ছি রিয়াল মাদ্রিদের সঙ্গে যে ম্যাচটা খেলেছিলেন, দুর্দান্ত ম্যাচ খেলেছিলেন, কিন্তু এইবার তিনি আপনি ওইরকম পারফরমেন্স আপনি পাবেন কিনা, অনেক ধরনের টকিং পয়েন্ট রয়েছে। এক্স্যাক্টলি। এবং আপনি যদি খেয়াল করেন যে লাস্ট সিজনের রিয়াল মাদ্রিদ এই সিজনের রিয়াল মাদ্রিদের মধ্যে চেঞ্জ হয়েছে। রিয়াল মাদ্রিদ এখন হচ্ছে কি আপনার এই সিজনে তারা একটা মাত্রই ম্যাচ হেরেছে যতগুলো ম্যাচ তারা খেলেছে, এবং এল ক্লাসিকোর জয়টা, লা লিগায় লাস্ট রাউন্ডের জয়টা, এ সব কিছু নিয়েই কিন্তু তারা এই ম্যাচটা খেলতে নামছে অ্যানফিল্ডে। এবং এই জায়গায় রিয়াল মাদ্রিদের প্রবাবেল 11টাও যদি আমরা যেটা প্রেডিক্টেড ধারণা করা হচ্ছে সেই জিনিসটাও আমরা দেখব, এবং সেখানে দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো বেশ কিছু জায়গা নিয়ে মনে হয় আসলে যতটুকু শঙ্কা থাকার কথা ছিল তা নেই। কারণ আমরা ধরে নিতে পারি এই ম্যাচটা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তিনি হয়তো বা স্টার্ট করবেন না। ফেদে ভালভার্দে, যাকে লাস্ট 5টা ম্যাচে সেই রাইট ব্যাক পজিশনে খেলানো হয়েছে, সেই ফেদে ভালভার্দেকেই হয়তো বা আলোনসো তিনি শুরু করবেন। তবে এল ক্লাসিকোতে আমরা যেই লাইন আপটা দেখেছিলাম সেটাই কি এই ম্যাচে ওই মিডফিল্ডে লিভারপুলকে সামলানোর জন্য তেমনটাই করা হবে কিনা? যেটা মনে হচ্ছে লিভারপুলের মিডফিল্ডটাকে নালিফাই করার জন্য কামাভিঙ্গা শুরু করলেও করতে পারেন। সেক্ষেত্রে গুলারের পজিশনটা একটু হয়তো এদিক ওদিক চেঞ্জ হতে পারে। বেলিংহাম যে ফর্মে রয়েছেন, তার শোল্ডার ইনজুরির ট্রিটমেন্ট কাটিয়ে আসার পর 3টা গোল করে ফেলেছেন। বেলিংহামকে এই স্কোয়াডে না দেখার কোনো কারণ নাই, কারণ ওই পজিশনে মাস্তান্তুয়ানোর খেলারও কোনো সম্ভাবনা নাই। তিনি একটা ইনজুরিতে, যেটা লামিনী ইয়ামালও ভুগছেন, সেই ইনজুরিতে তাকে সাইড লাইনে বসে থাকতে হচ্ছে। আই থিঙ্ক এই স্কোয়াডে আপনি কোথায় চেঞ্জ করবেন? এখানে চেঞ্জ করার কোনো আর জায়গা নাই। রদ্রিগো
বা ব্রাহিম দিয়াজ হয়তো একটা ইম্প্যাক্টফুল সাবস্টিটিউট হতে পারেন। এর বাইরে আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট 11 দ্যাট রিয়াল মাদ্রিদ ক্যান ফিল। ধরেন যদি হচ্ছে শেষ মুহূর্তে আলোনসো যদি ফিল করেন যে তিনি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে ইউজ করবেন ম্যাচের শুরু থেকে, আমার মনে হয় সেটা হলে হয়তোবা আপনার ভালভার্দে তখন তিনি মিডফিল্ডে শিফট করে যাবেন এবং তখন কামাভিঙ্গাকে হয়তোবা ড্রপ করা হলেও হতে পারে। তবে সেইটা হলে লিভারপুলের যে আপনার মিডফিল্ডের লাস্ট ম্যাচটা আমরা দেখলাম, যেই লিভারপুলকে আমরা লাস্ট সিজন দেখেছি, যেভাবে দেখেছি, সেই মিডফিল্ড সেটআপটা আর্নে স্লট তিনি লাস্ট ম্যাচটা ইউজ করেছেন। গ্রাভেনবার্গ ফিরেছেন, ম্যাকালিস্টার তিনি হচ্ছে ফুল ম্যাচ ওইভাবে সার্ভিসটা দিয়ে গেলেন, সবোজলাই সেই পজিশনে খেললেন। ইনফ্যাক্ট আপনি লাস্ট লিভারপুল রিয়াল মাদ্রিদের হিসেবটাও যদি করেন, সবোজলাই কিন্তু বেশ ভালোভাবে কিলিয়ান এমবাপ্পেকে ভিনিসিয়াস জুনিয়রকে তিনি আটকেছিলেন। সেই ব্যাটেলটাও তো আজকে আসলে দেখতে হবে, ভিনিসিয়াস জুনিয়র যেভাবে আসলে খেলছেন তাকে সবোজলাই এই সিজনে আটকাতে পারেন কিনা। লিভারপুলের প্লেইং 11টা আমরা একটু দেখে নিতে চাই, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো কারা শুরু করতে পারে না। এবং ধারণা করা হচ্ছে অ্যাস্টন ভিলার সঙ্গে যেই প্লেইং 11টা লিভারপুল নামিয়েছিল, আর্নে স্লট হয়তো সেই প্লেইং 11ই ভরসা রাখবেন। সেক্ষেত্রে শাবি আলোনসোর প্রিয় শিষ্য ফ্লোরিয়ান ভিয়েটসকে আমরা এই ম্যাচে হয়তো শুরুতে নাও দেখতে পারি। মামারদাশভিলি খেলছেন যেহেতু আলিসন নাই, ব্র্যাডলি রাইট ব্যাক রোলে, গ্রাভেনবার্গ ম্যাক অ্যালিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাক অ্যালিস্টারের ফর্মটা রিগেইন করা। তিনি তার ফিটনেস ইস্যুর পর থেকে বেশ অনেকটা সময় ধরেই তার বেস্ট ফর্ম ফিরে পেতে ভুগছেন। তবে ম্যাক অ্যালিস্টার, গ্রাভেনবার্গ, সবোজলাই যখন মিডফিল্ডে খেলছেন তখন এটাকে লিভারপুলকে অনেক বেশি ব্যালেন্সটা দিয়ে দিচ্ছে। গ্যাকপো একিটিকের লেফট সাইডের কম্বিনেশনটা রিয়াল মাদ্রিদের রাইট সাইডটাকে নালিফাই করার জন্য, যেটাকে ভালভার্দে থাকবেন, গুলের এবং বেলিংহাম থাকবেন, তাদেরকে ট্যাকল করার জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে আপনাকে দেখতে হবে আসলে সালার রোলটা ব্র্যাডলির সঙ্গে কিরকম হয়, কারণ সালা কিন্তু সাধারণত ট্র্যাক ব্যাক খুব একটা করেন এবং সালার ফ্ল্যাঙ্কেই আসলে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে যদি লেফট সাইডে ড্রিফট করেন সেখানে তাদেরকে ডিল করতে হবে। অর্থাৎ কনর ব্র্যাডলিকে শুধু ভিনিসিয়াসকে ডিল করলেও চলবে না, এমবাপ্পেকেও ডিল করতে হবে। এবং একই সাথে আসলে সালার সামনে একটা রেকর্ডের সামনে তিনি দাঁড়িয়ে আছেন, সেটা হচ্ছে আফ্রিকান প্লেয়ার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে 50 গোল করার একটা সামনে পরিস্থিতিতে তিনি পড়তে পারেন। এবং এই ম্যাচ যদি আপনার এমন হয় যে ফ্লোরিয়ান ভার্টসকে দিয়ে যদি শুরু করানো হয় বাই এনি চান্স, তখন কি কোডি গ্যাকপোকে আসলে ড্রপটা করা হবে? কোডি গ্যাকপোকে ড্রপ করার মতো আসলে অবস্থা আর্নে স্লটের নাই। কোডি গ্যাকপো খুবই লিভারপুলের টেকনিক্যাল সাইডে ভালো প্রোভাইড করেন। তিনি চাইলে আপনার লেফট স্পেসটা ভেকেট করে দিতে পারবেন, যেটা লুইস দিয়াস করতেন নাম্বার 9, এবং লেফট সাইডের ওই ফ্ল্যাঙ্কটা ভেকেট করে দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে ওভারলোড করাটা সম্ভব হয় কোডি গ্যাকপোর জন্য। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার এলিফ্যান্ট ইন দ্য রুম, সেটা হচ্ছে মোহাম্মদ সালার ফর্ম। মোহাম্মদ সালাকে আপনার অ্যাকোমোডেট করতে হলে আপনাকে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো একজন প্লেয়ার দরকার ছিল আপনার। আপনি দেখেন লিভারপুলের 3 জন পিলার, একজন হচ্ছেন ভার্জিল ফন ডাইক, একজন মোহাম্মদ সালাহ এবং আরেকজন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের পোস্টটা ফাঁকা হওয়ার পর লিভারপুল অনেক রিক্রুট করিয়েছে, কিন্তু ওই মূল পোস্টটা ফাঁকা থাকার কারণে পুরো সিস্টেমের একটা বড় অংশ কাজ করছে না। যেমন মোহাম্মদ সালাহ তিনি যেই স্পেসে বলগুলা তিনি এক্সপেক্ট করেন সেই স্পেসে বলগুলো তিনি পাচ্ছেন না, কারণ কনর ব্র্যাডলি ওই জায়গায় বলগুলো দেন না। গ্রাভেনবার্গ হচ্ছে একজন কম্ব্যাটিভ নাম্বার 6 মিডফিল্ডার, তিনি আপনাকে ওই ফাইনাল থার্ডে বলের যোগানগুলো দেবেন না। সেক্ষেত্রে মোহাম্মদ সালাহকে কিছুটা হলেও পেছনে এসে বল কালেক্ট করতে হচ্ছে। কিংবা ফ্লোরিয়ান ভিয়েটস যখন মাঠে খেলছেন তিনি খেলছেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের রোলে একটু ডিপে গিয়ে। ফ্লোরিয়ান ভিয়েটস ডিপে খেলার প্লেয়ার না, তিনি মোটামুটি টাইট স্পেসে ফাইনাল থার্ডে ভালো রকম ইনসিশন তৈরি করতে পারেন। আপনি যদি ফ্লোরিয়ান ভিয়েটসকে কাজে লাগাতে পারতেন তাহলে আপনি ইজাক কিংবা একিটিকে কাউকে আরো ভালো মতো কাজে লাগাতে পারতেন। অর্থাৎ খুবই টেকনিক্যাল সাইডে প্রবলেম রয়ে গেছে লিভারপুলের, যেটা আসলে আর্নে স্লট এখনো সমাধান করতে পারছেন না। আর্নে স্লট খুব ভালো মতোই জানেন তার সমস্যাগুলো কোন জায়গাটাতে। সমস্যাটা ওখানেই হয়ে গেছে যে আপনি ট্রেন্টের মতো একজন রাইট ব্যাক তো বিশ্বে আরেকটা নাই, যেটা রিয়াল মাদ্রিদ নিয়ে গেছে, যে কারণে হয়তো আমি জানি না ট্রেন্ট আজকে খেলুন আর না খেলুন, তারপরও ট্রেন্টের অভাব পুরো ম্যাচ জুড়েই বোঝা যাবে। এবং এই ম্যাচের আগে আর্নে স্লট তিনি আসলে যেটা বলছেন যে রিয়াল মাদ্রিদের নতুন সাইনিং গুলো তারা অলরেডি তাদের সামর্থ্যের প্রমাণ দেয়া শুরু করে দিয়েছেন, যেই জিনিসটা আসলে লিভারপুলের দলে একটা মিসিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। গেল মৌসুমের দলের সাথে এই দলকে মেলানো কঠিন, সেবার তাদের অনেক ইনজুরি সমস্যা ছিল, এবার সেটা নেই। নতুন যারা যোগ দিয়েছে তারাও ভালো করছে ও প্রভাব রাখছে, এবং আলোনসো এই দল নিয়ে অসাধারণ করছে। এবং ঘটনা হচ্ছে আলোনসো এই দলটা নিয়ে যে অসাধারণ করবেন সেটা নিয়ে সবারই মনে মোটামুটি ডাউট ছিল। শাবি আলোনসোর লেভারকুজেনের শেষ মৌসুমটা ভালো যায় নাই, আলটিমেটলি চ্যাম্পিয়ন্স লিগ বুন্দেসলিগা মিলে 13 পয়েন্ট পেছনে শেষ করেছেন, কিন্তু তারপরও
শাবি আলোনসোর কিন্তু ক্রিটিক রয়েছে, সেটাকে আপনি ভিনিসিয়াস জুনিয়র বলতে পারেন, কারণ শাবি আলোনসোর এই সিস্টেমে ভিনিসিয়াস জুনিয়র নিজের ফ্রিডমটা হয়তো এক্সপ্রেস ওভাবে করতে পারছেন না, এবং ড্রেসিং রুম জুড়ে ফেদে ভালভের্দেও কখনো কখনো কিছুটা হলেও চাপা বা ক্ষোভ প্রকাশ করেছেন যে তাকে তার প্রেফার্ড রোলে খেলানো হচ্ছে না। তিনি কিন্তু কার্লো আনচেলত্তির অধীনে ওই রোলে খেলেছেন, কিন্তু কমপ্লেইন করেন নাই। তার মানে ডেফিনেটলি কিছু একটা শাবি আলোনসো ইনস্টল করেছেন যেটা সিনিয়র প্লেয়ারদেরকে একটু তাদের ফ্রিডম এক্সপ্রেস করতে তাদের হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু এটা একদিক থেকে সুবিধার যারা ইয়াং প্রসপেক্ট রয়েছেন কার্লো আনচেলত্তি যাদেরকে ইউটিলাইজ করেন নাই। সেই কারণে আপনি যখনই দেখবেন রিয়াল মাদ্রিদ ম্যাচ খেলতে নামছে, রিয়াল মাদ্রিদের ইনজুরি সমস্যা রয়েছে, মাস্তানতুয়ানো নাই, ট্রেন্ট আলেকজান্ডার নাই, কারভাহাল নাই, তারপরও আপনার চিন্তা করতে হচ্ছে না যে এই টিমটা কিভাবে ফাংশন করবে, কারণ শাবি আলোনসো যেভাবে গুছিয়ে ফেলেছেন আর্দা গুলারকে দিয়ে কিংবা মাস্তানতুয়ানো যখন ছিলেন, বেলিংহাম ফেরার পর সবকিছু মিলে রিয়াল মাদ্রিদ লুকস ভেরি মাচ ব্যালেন্সড, এবং লিভারপুলকে আমার মনে হয় সামলানো রিয়াল মাদ্রিদের জন্য কঠিন হওয়ার কথা না, যদিও ইটস অ্যান ম্যাচ ইন অ্যানফিল্ড। এখন কথা হচ্ছে যে আপনি যখন লেফট সাইডটাতে নিয়ে কথা বলছিলাম, যেখানে কারেরাস আছেন, যেখানে হাউজেন আছেন, সো হাউজেন যখন আপনাকে লেফট সেন্টার ব্যাক থেকে উঠে লেফট ব্যাকের রোলে তিনি চলে যান কিছুটা ড্রিফট করে, কারণ তার তিনি বল পায় যথেষ্ট ভালো, ওই সুইচগুলো যখন তিনি করবেন ভিনিসিয়াস কিংবা এমবাপের দিকে, তখন ওটা সামলানো কিন্তু লিভারপুলের জন্য খুব বড় সমস্যা, কারণ লিভারপুল লং কিক বেশি কনসিড করছে, সেটা গোল কিক থেকে হোক কিংবা লং সুইচ থেকে হোক, একই সঙ্গে তারা কাউন্টারে অনেক বেশি গোল কনসিড করছে, যেটা লিভারপুলের আগের সিজনগুলোতে ছিল না। ইব্রাহিমা কোনাতে মনটা কোথায় পড়ে আছে আমরা জানি না, সো দেখা যাক ওই সাদা জার্সিতে লাল থেকে সাদা হয়ে যান কিনা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো, সেটাও তো আসলে সামনের বছর দেখা গেলেও যেতে পারে। আলোনসো এই ম্যাচটাকে ক্লাসিকো বলছেন কারণ এই দু দলের যেই ইতিহাস রয়েছে, বর্তমানের হিসেবটাও যদি আপনি করেন, এই ম্যাচকে আপনার ইউরোপিয়ান ক্লাসিকো বলতেই হবে। এই দু দলের ম্যাচ এখন ফ্যানদের কাছে প্রিয়। ট্রেন্ট আর আমার জন্য এই ম্যাচ আলাদা, আমরা এমন একটা জায়গায় ফিরছি যেখানে আমাদের অনেক মধুর স্মৃতি রয়েছে। এই ম্যাচে আমরা অন্যদের কাজ করব, এই ম্যাচ আমরা আমাদের ফেভারে আনার জন্য কাজ করব, একটা পজিটিভ রেজাল্টের জন্য আসলে রিয়াল মাদ্রিদ খেলবে। এই ম্যাচ পজিটিভ রেজাল্টে আনার জন্য সব ধরনের এলিমেন্ট রিয়াল মাদ্রিদের কাছে আছে, এবং আমার কাছে মনে হয় এই ম্যাচেও আপনার দিন শেষে দেখা যাবে কিলিয়ান এমবাপ্পে গোল করবে। এই ম্যাচে একটা পেনাল্টিও আসবে আমার ধারণা, লিভারপুলের এগেইনস্টে কিলিয়ান এমবাপ্পে তিনি পাবেন। গত সিজনে যে কাজটা করা যায় না, সেই গোলটা হয়তো তিনি কনভার্ট করবেন। কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ যদি বাই এনি চান্স গোল কনসিড করে যায়, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের রেসপন্সটা কিরকম হবে, শাবি আলোনসো কিভাবে দলটাকে বা নেগোশিয়েট করাবেন লিভারপুলের ক্ষেত্রে, সেটাও একটা দেখার বিষয়, কারণ খুবই কম এই সিজনে আসলে রিয়াল মাদ্রিদ পেছনে থেকে ম্যাচ থেকে পরেই আসার চেষ্টা করেছে, যেটা খুবই কম ইনস্ট্যান্সে হয়েছে। সো মূল কথা হচ্ছে যে আপনার ট্যাকটিক্যাল ব্যাটল অনেক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কথা হচ্ছে ইউ হ্যাভ দ্য স্টার্স, দে জাস্ট নিড টু প্লে, অ্যান্ড আমার ধারণা, আমাদের সবারই ধারণা রিয়াল মাদ্রিদ জিতবে এই ম্যাচে। এবং রিয়াল মাদ্রিদ আসলে লিভারপুলের এগেইনস্টে যেই ধরনের ফর্ম ছিল শেষ 5 দেখার মধ্যে, তারা আসলে হেরেছে ওই একটা ম্যাচেই, গেলবার অ্যানফিল্ডে, যেই ম্যাচটা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ডে উইক 5-এ ছিল। এছাড়া আপনি খেয়াল করেন এর আগের 4টা ম্যাচেই লিভারপুলকে একেবারে মানে ওই স্কোর লাইনটা স্পেশালি দেখেন 5-2 গোলে নাস্তানাবুদও কিন্তু রিয়াল মাদ্রিদ করেছিল লিভারপুলকে সেখানে, এবং অ্যানফিল্ডেও এর মাঝখানে ম্যাচ ছিল। দেখা যাক রিয়াল মাদ্রিদ এই ফর্মটা কন্টিনিউ করতে পারে কিনা, এবং আর্নে স্লটের জন্য আমার মনে হয় যে এটা একটা বিগ টেস্ট এই সিজনের এখন পর্যন্ত আপনি টাইমটা যদি হিসেব করেন। যদি এই ম্যাচে আর্নে স্লট কিছুটা খাবি খান, কিছুটা না, যদি রিয়াল মাদ্রিদ কনভিন্সিং কোনো রেজাল্ট নিয়ে আসতে পারে, আমার ধারণা আর্নে স্লট ভালো রকম চাপে পড়ে যাবেন চাকরির টানাটানি নিয়ে। আই হোপ সেটা হবে না, কিন্তু তারপরও আর্নে স্লটের উপর প্রেশারটা অবশ্যই আসতে পারে যদি এই ম্যাচে তারা নেগোশিয়েট না করতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.